তেজস্বী এবার চেয়ারে হেলান দিয়ে সোজা হৃদয়ের চোখের দিকে তাকালো। গম্ভীর কণ্ঠে বলল, ডিবিতে এত বছর কাজ করার পরও বোকায় রয়ে গেলে হৃদয়। প্রথম থেকে আমার সন্দেহের তালিকায় তুমি ছিলে, তবে শুধু তুমি নাও, টিমের অনেকেই ছিল। কিন্তু তোমাকে পাকড়াও করার জন্য প্রথম কুলুটা দেয় রাধিকা। সেদিন রিধিকার জন্মদিনে রাত 12টা বাজার আগেই তুমি তাকে একা ফেলে কোথায় হুট করে উধাও হয়ে গিয়েছিলে, আর ফিরেছিলে 12টা বেজে 20 মিনিটে। এই সামান্য খটকাটাই রিধিকা আমাকে জানিয়েছিল। শুধু তাই নয়, রিধিকা তোমার ঘরে দুর্ঘটনাবশত একটা বিশেষ কালার লেন্সের খালি কেঁচো খুঁজে পেয়েছিল, যা দিয়ে তুমি নিজের আসল পরিচয় লুকিয়ে রাখতে। তবে এসবই কেবল ধারণা ছিল। আইনের দরবারে তোমাকে ফাঁদে ফেলে হাতে নাতে ধরার জন্য এই এত বড় রক্তক্ষয়ী নাটক সাজাতে হয়েছিল। হৃদয় একদম বাকরুদ্ধ হয়ে গেল। আর কোনো যুক্তি বা জবাব তার জানা ছিল না। নীরব হয়ে কেবল তাকিয়ে রইল সামনে বসে থাকা তেজস্বী আর ডিবি টিমটার দিকে। হৃদয় উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, আর্য তো তোমার নিজের রক্ত, তোমার বড় ভাই, তবুও কেন ওকে অতগুলো খুনের মামলায় এভাবে ফাঁসালে? আর কিভাবে বা নিখুঁতভাবে সব সাজালে? হৃদয় চরম তাচ্ছিল্যের সাথে একরাশ ঘৃণা উগরে দিয়ে বলল, ও আমার ভাই ছিল ঠিকই, কিন্তু বড়লোকের রাজপ্রাসাদে দত্তক গিয়ে নিজের জন্মদাত্রী মা আর নিষ্পাপ ছোট ভাই বোনের খুনিদের কথা দিব্যি ভুলে বসে রইল। একটা আস্ত নিমক হারাম। যদিও পরবর্তীতে আমি জানতে পারি যে ট্রমার কারণে ও ওর শৈশবের আদিম পরিচয়ের সব স্মৃতি হারিয়ে ফেলেছিল, কিন্তু ততদিনে জল অনেক দূর গড়িয়ে গেছে। পরিস্থিতি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তবু আমার ঘৃণা হতো ওই আর্য চৌধুরীর ওপর। আদিব আমার হারিয়ে যাওয়া ভাই হতে পারে, কিন্তু ওই ধনকুবের আর্য চৌধুরী আমার কেউ নয়। হৃদয় খানিকক্ষণ থামল। টেবিলের ওপর রাখা পানির গ্লাসটা তুলে এক ঢোক পানি গিলে নিয়ে গলার ভেতরটা ভিজিয়ে নিল। তারপর আবার বলতে শুরু করলো, আর্যকে ফাঁসানো আমার জন্য খুব বেশি কঠিন ছিল না। ওর নিজস্ব অফিসে আমার নিজের বিশ্বস্ত লোক বসানো ছিল। তাদের মাধ্যমে আমি প্রতি মুহূর্তের খবর পেতাম, কখনো কোথায় যাচ্ছে, কি করছে। সেখান থেকেই সুযোগ বুঝে আমি ওর ব্যবহৃত কলম, হাতঘড়ি, এমনকি ওর পার্সোনাল গ্যারেজ থেকে বাইকটা পর্যন্ত সুকৌশলে সরিয়ে এনে অপরাধের জায়গায় ব্যবহার করেছিলাম, যাতে সবকটা প্রমাণের তীর সোজা ওর দিকেই যায়। তেজস্বী গম্ভীর কণ্ঠে স্পষ্ট উচ্চারণে বলল, হৃদয় অপরাধী নিজেকে যতই চতুর আর মাস্টার মাইন্ড ভাবুক না কেন, আইনের ফাঁদ এড়িয়ে সত্যকে চিরকাল চেপে রাখা যায় না। ধরা তাকে একদিন পড়তেই হয়। হৃদয়ের চোখে মুখে তবুও বিন্দুমাত্র অনুশোচনা বা ভয়ের ছাপ ফুটল না। সে রক্তচক্ষু তুলে অদ্ভুত এক আত্মতৃপ্তির হাসি হেসে বলল, আমি এতগুলো মানুষ খুন করে বিন্দুমাত্র লজ্জিত বা দুঃখিত নই, বরং আমি গর্বিত। আমি আমার মা, আমার বোন আর আমার নিজের ধ্বংস হয়ে যাওয়া জীবনের নির্মম প্রতিশোধ নিতে পেরেছি। ওরা আমার শৈশব, কৈশোর, স্বাদ, আহ্লাদ সব কিছু শুষে নিয়ে শেষ করে দিয়েছিল গোটা জীবনে। আমি একটু সামান্য ভালোবাসা পাইনি। আমার কি এভাবে বড় হওয়ার কথা ছিল বলুন? এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো ঘর জুড়ে। হৃদয়ের প্রতিটি বিস্ফোরক আর আক্ষেপ ভরা বাক্যের পর আর কারো কোনো প্রশ্ন রইল না। তেজস্বী অত্যন্ত গম্ভীর ও ভারাক্রান্ত গলায় বলল, তোমার সাথে, তোমার মা আর ছোট বোনের সাথে সেদিন যে নারকীয় নৃশংসতা ঘটেছিল তা ইতিহাসের নিষ্ঠুরতম অন্যায়। কিন্তু সেই অন্যায়ের বদলা নিতে গিয়ে তুমি নিজেই অপরাধের আধারে তলিয়ে গেলে হৃদয়। আর রিধিকা, ওই নিষ্পাপ মেয়েটা কী ক্ষতি করেছিল তোমার? অন্তত ওকে না মারলেও তো পারতে। কথাটা শোনা মাত্রই হৃদয়ের মুখ থেকে সব বিজয়ের উফান আর তাচ্ছিল্যের হাসি এক মুহূর্তেই উবে গেল। তার চেহারা জুড়ে যেন ভর করল পৃথিবীর সমস্ত বিষাদ আর অপরাধবোধ। অবশ হয়ে আসা ঠোঁট দুটো থরথর করে কেঁপে উঠল। অস্ফুট স্বরে বারবার বিড়বিড় করতে বলল, রিধি, আমার রিধি। ইকরা টেবিলের উপর ঝুঁকেই আবেগ আপ্লুত কণ্ঠে বলল, তুমি তো মেয়েটাকে মন থেকে ভালোবাসতে হৃদয়। নিজের সেই ভালোবাসাকে শেষ করার সময় তোমার হাত দুটো একবারও কাঁপল না? হৃদয় দুই হাতে মাথা চেপে ধরে ভেঙে পড়া কণ্ঠে বলতে শুরু করলো, আমার যে এছাড়া আর কোনো দ্বিতীয় উপায় ছিল না। রিধিকার হাতে এমন একটা প্রমাণ চলে এসেছিল যা আমার পুরো সাজানো নাটক ভেস্তে দিতে পারত। রিধিকা ধরে ফেলেছিল যে আমি আর আর্য একই ডিএনএর অধিকারী। একটা কেসের সুবাদে ও আমার ব্লাড স্যাম্পল ল্যাব টেস্টে
করতে নিয়েছিল, কিন্তু ল্যাবে ভুলবশত আর্যের রক্তের বদলে আমার রক্তের ডিএনএ ম্যাচ করানোর পর ও স্পষ্ট বুঝে যায় যে আমি আর্যদের পরিবারের হারিয়ে যাওয়া কেউ। হৃদয় একটা দীর্ঘশ্বাস ফেলে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দিকে। সেদিন রাতে যখন আমি ফরেনসিক ল্যাবে যাই, তখন দূর থেকে শুনি রিধিকা টেলিফোনে তেজস্বী ম্যামের সাথেই কথা বলছিল। আমাকে হঠাৎ ল্যাবে ঢুকে দেখে ও ভীষণ ঘাবড়ে যাই, একের পর এক প্রশ্ন করে আমার জেরা করতে শুরু করে। আমি আর যে আপন ভাই কিনা, আর সব কটা খুনের পেছনে আমার হাত আছে কিনা। আমি অনেক চেষ্টা করেছিলাম ওকে বোঝাতে, শান্ত করতে, কিন্তু ও অনড় ছিল। কিছুতেই মানতে চাইছিল না। আমার এতদিনের প্ল্যান, এতদিনের প্রতিশোধের আগুন যেন এক লহমায় নিভে যেতে বসছিল। সম্পূর্ণ বাধ্য হয়েই আমাকে নিজের ভালোবাসাকে শেষ করে দিতে হয়। কথাটা শেষ হতেই হৃদয়ের লাল হয়ে যাওয়া চোখের কোণ চিরে 2 ফোঁটা বিষাদ মাখা অশ্রু গড়িয়ে পড়ল টেবিলটার ওপর। ইন্টারোগেশন শেষে রুম থেকে সবাই বের হতে যাবে, ঠিক তখনই পেছন থেকে হৃদয়ের শান্ত গলা ভেসে এলো, ব্ল্যাক শ্যাডো সিন্ডিকেট কেসটা নিয়ে এখন কি করবেন ম্যাম? কথাটা শোনা মাত্রই ডিবির পুরো টিম এক মুহূর্তে থমকে দাঁড়িয়ে দ্রুত হৃদয়ের দিকে ঘুরে তাকালো। এই একটা রহস্যময় কেস বিগত কয়েক বছর ধরে লাল ফিতায় আটকে ঝুলছিল, অসংখ্য চেষ্টা সত্ত্বেও, যার পেছনের আসল কারিগরকে কখনো ধরা যায়নি। মেরিনি কোনো শক্ত প্রমাণ। হৃদয় ভ্রুকুচকে এগিয়ে এসে প্রশ্ন করল, তুমি এই সিন্ডিকেটের সাথেও জড়িত ছিলে? হৃদয় ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটে বলল, হ্যাঁ, আমি ব্ল্যাক শ্যাডো সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য ছিলাম। তবে এই পুরো চক্রের আসল মাস্টার মাইন্ড ছিল স্বরাষ্ট্রমন্ত্রী জুলফিকার রহমান স্বয়ং। দেশের মাটিতে সরকারি ক্ষমতার ছায়ায় বসে সে এই অপরাধের জাল বুনছিল, আর দেশের বাইরে এসে বসে সম্পূর্ণ অপারেশনস পরিচালনা করছিলেন তার ছেলে সুলতান। হৃদয় কড়া গলায় বলল, তুমি যা বলছো তার পক্ষে কোনো নিরেট প্রমাণ আছে তোমার কাছে? হৃদয় উত্তর দিল, আমার কাছে প্রতিটি লেনদেন আর অপরাধের অকাট্য প্রমাণ আছে। আমার বাড়ির দেয়ালে একটা বাঘের ফ্রেমের বাঁধানো পেইন্টিং ঝুলছে। সেই ফ্রেমে সুকৌশলে লুকানো রয়েছে এই গোপন পেন ড্রাইভ। তাতেই ওই সিন্ডিকেটের অডিও ভিডিও সহ সমস্ত নথিপত্র পেয়ে যাবেন। হৃদয়ের দেওয়া তথ্য যদি সত্যি হয়, তবে বছরের পর বছর ঝুলে থাকা দেশের সবচেয়ে বড় ক্রাইম সিন্ডিকেটের অবসান ঘটবে আজ। টিম অফিসাররা একে একে রুম থেকে বের হতে শুরু করলেন। সবাই যখন দরজার মুখে, হঠাৎ হৃদয় মুচকি হেসে ডেকে উঠল, তেজস্বী ম্যাম, আপনাকে এখন থেকে ম্যাম বলে ডাকবো নাকি ভাবি বলে ডাকবো? তেজস্বী ধীর পায়ে ঘুরে দাঁড়ালো। হৃদয়ের এমন অপ্রত্যাশিত প্রশ্নে তার ঠোঁটের কোণে এক চিলতে সহানুভূতির হালকা হাসি ফুটে উঠল। সে প্রশান্ত গলায় বলল, তোমার আপন ভাইয়ের বউকে কি বলে ডাকবে সেটাও কি আমাকে শিখিয়ে দিতে হবে? হৃদয় মৃদু হেসে মাথা নাড়ল, না থাক, ম্যাম ডাকটাই মানানসই। আপনার এই ব্যক্তিত্বের সাথে ভাবি ডাক্তার কেমন যেন বড্ড কোমল শোনায়। তবে যাওয়ার আগে আমার শেষ একটা অনুরোধ রাখবেন ম্যাম? কি অনুরোধ? হৃদয় মিনতি ভরা চোখে তাকালো। আমার অসুস্থ মাকে একটু দেখে রাখবেন। তেজস্বী হৃদয়ের চোখের দিকে তাকিয়ে দীর্ঘ ও আশ্বস্ত করার ভঙ্গিতে বলল, তুমি একদম নিশ্চিন্তে থাকতে পারো হৃদয়। তোমার মায়ের গায়ের আঁচড়ও লাগতে দেওয়া হবে না। মায়ের পাশে এখন তার বড় ছেলে রয়েছে, তাই তার আর কোনো ক্ষতি হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। হৃদয় কথাটি শুনে বুক চিরে এক দীর্ঘ শান্ত নিঃশ্বাস বেরিয়ে এলো। এত বছরের পুঞ্জীভূত প্রতিশোধের পর আজ অন্তত নিজ মায়ের নিরাপদ ও ভবিষ্যৎ নিশ্চিত দেখে এক অদ্ভুত প্রশান্তি ছেয়ে গেল তার চোখে মুখে। সন্ধ্যার সোনাঝরা আলো যখন শহরের বহুতল ভবনগুলোর ফাঁক গলে মিলিয়ে যাচ্ছে, ঠিক তখনই তেজস্বী হাসপাতালের করিডোর পেরিয়ে আর্যের কেবিনের সামনে এসে পৌঁছালো। তার সাথে কণাও এসেছে, তবে সেই বাইরে বেঞ্চে চুপচাপ বসে রইল। তেজস্বী ধীর পায়ে কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখল আর্য চোখ বন্ধ করে শান্ত হয়ে শুয়ে আছে। তার কয়েক কদম এগোনোর পায়ের শব্দ পেতেই আর্য আস্তে করে চোখ দুটি মেলল। তেজস্বীকে দেখে যন্ত্রণাদগ্ধ মুখখানাতেও এক রাশ তৃপ্তির সুন্দর হাসি ফুটে উঠল ছেলেটার। সেই ভালোবাসা মাখা হাসি দেখে তেজস্বীও নিজের আবেগ ধরে রাখতে পারল না। তার ঠোঁটের কোণেও এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। তেজস্বীকে দেখে আর্য বিড়বিড় তড়িঘড়ি করে
আর আর্য তড়িঘড়ি করে উঠে বসার চেষ্টা করতেই তেজস্বী এগিয়ে এসে তাকে আগলে ধরল, বালিশটা পেছনে ঠিক করে দিয়ে সাবধানে বসিয়ে দিল তাকে। তেজস্বী কোমল কণ্ঠে প্রশ্ন করল, এখন শরীর কেমন লাগছে? আর্য তেজস্বীর চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে মৃদু হেসে বলল, তুমি সামনে থাকলে এই প্রশ্নের কোনো উত্তরের প্রয়োজন পড়ে না। তার তেজস্বীর সামনে দাঁড়িয়ে কি আর্য কখনো খারাপ থাকতে পারে বলো? তেজস্বী কিছুটা রহস্যের সুর মিলিয়ে শুধালো, আর আদিপ? আদিপ কেমন আছে? কথাটা শুনে আর্য হালকা হেসে মাথা নিচু করে নিল। চলবে, গল্পটি চলাকালীন সবাই আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। প্লিজ সবাই বিজ্ঞাপনগুলো পুরোটা দেখবেন।